রত্নাদি, মেয়ের বিয়ে তোড়জোড় তো খুব চলছে নাকি? ট্রেনে উঠেই দেখলাম জানলা ধারে প্রায় ঝিমিয়ে পড়ে যাচ্ছে রত্নাদি। চোখ জুড়ে ঘুম। ব্যারাকপুর থেকে ওঠেনি রত্নাদি, জয়িতাদি, ঋতু, আরও কয়েকজন। রত্নাদি সারাদিন কলকল করে কথা বলেন। কেউ ঘুমোলে তাকে বকবক করেই উঠিয়ে দেন। সেই মানুষটা ঝুমোচ্ছে দেখে একটু অবাকই হলাম। হ্যাঁ গো, তোমার শরীর ঠিক আছে তো? বলতেই রত্নাদি মাথা নাড়িয়ে হুম বললেন। আসলে কয়েকটা রাত ঘুম হচ্ছে না। আর মুখ পড়ার ঘুমটাকে দেখো, সকাল সকাল শক্তিশালী হয়ে যায়। ট্রেনে, বাসে, এমনকি ক্লাসেও পর্দা পর্দা যেন চোখ টেনে ধরে রাখতে পারি না আর। কথাগুলো বলার সময় খুব করুণ লাগছে রত্নাদির মুখটা। সামনের মাসে একমাত্র মেয়ের বিয়ে, তাই নিয়েই বোধহয় দুশ্চিন্তা। আমি বললাম, সবে খর্দা, তুমি ঘুমো, অনেকটা সময় আছে। রত্নাদি হাসি মুখে চোখ বন্ধ করলেন। ট্রেন দুলছে, সাথে দাঁড়িয়ে থাকা আমরাও। বিধাননগরের আগে বসার জায়গা পাবোও না। অন্যদিনই রত্নাদি বেলঘুরে গেলে উঠে বসতে দেন। শুধু রত্নাদিই বলছি কেন, ব্যারাকপুর থেকে যারা বসে আসেন সবাই উঠে দাঁড়ায়। ট্রেনে আজ হাসি ঠাট্টায় বেশ ভাটা পড়েছে। আসলে মজাদার মানুষগুলো ঝিমিয়ে পড়লে পরিবেশটা একরকম হালকা হয়েই যায়। বারবার চোখ যাচ্ছে রত্নাদির মুখটার দিকে। কেমন যেন মায়ের মতো লাগে মুখখানি। কোনো মিল নেই চেহারায়, কিন্তু লড়াই মিল আছে। শুনেছি মেয়ে হওয়ার 8 দিনের মাথায় ওনার স্বামী মারা গেছিলেন। কিডনিতে একটু সমস্যা থাকলেও মারাত্মক খুব কিছু ছিল না। কিন্তু ওই যে মারে হরি রাখে কে, সেই থেকে মেয়েকে বুকে নিয়ে একলা পথ চলা রত্নাদির। দুধের শিশু তখন পম। আমি তো তাও খানিকটা বড় হয়ে গিয়েছিলাম বাবা যখন মারা যায়। রত্নাদি বলেন, ওনার স্বামী মারা যাওয়ার পর 1 মাস মতো আত্মীয় স্বজনদের বেশ ভিড় ছিল, কিন্তু তারপরেই কেমন সব ফাঁকা হয়ে যায়। হরির একটা আশীর্বাদ ছিল যে রত্নাদি শিক্ষিকা, একটা উচ্চ মাধ্যমিক স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষিকা, তাই আত্মীয়রা সরে গেলেও খুব একটা অসুবিধে হয়নি। মেয়েও দারুণ হয়েছে। কত অল্প বয়সে কি সুন্দর একখানা চাকরি পেয়ে গেছে ব্যাংকে। আমার মনে হয় একা হাতে মানুষ করেছেন বলেই বোধ হয় মেয়ে এত সুন্দর নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। ওই বসো তো এবার, আমি উঠে দাঁড়াই। ঘুমের মধ্যেও চিন্তা, আর ঘুমোবই না আমি। দেখলাম কথাগুলো বলতে বলতেই লাফ দিয়ে উঠে পড়লেন রত্নাদি। আরে হলো কি তোমার? বসো তো, এই তো দমদম ঢুকছে, বিধাননগর অনেক খালি হয়ে যাবে। আমি হাত ধরে টেনেও বসাতে পারছি না। অগত্যা রত্নদির জেদের কাছে হার মেনে বসে পড়লাম। জানি খুব চিন্তা, লোকজন নেই, অথচ এত বড় দায়িত্ব। আমার কথা শেষ হওয়ার আগেই রত্নদি বললেন, লোকজন প্রচুর এখন। ছোট দেওর, মেজো দেওর, জায়রা, ননদ, আমার দাদা, কে নেই? এখন রোজই ওদের আসা যাওয়া। রত্নদি বলছেন। আমি বললাম, বাহ, সে তো দারুণ ব্যাপার গো। কাজ বুঝিয়ে দাও সবাইকে, দায়িত্ব ভাগ করে দাও। আমি বলতেই রত্নদি বললেন, সে কি দিতে হয় রে, সব যে যার মতো করে নিয়েছে। না না, কেনাকাটা বাজার ওসব ভাবিস না আবার, ওসব আমরা মায়ে মেয়েই করেছি। কিন্তু ওই যে নির্দেশ দেওয়ার জন্য আছে ওনারা। রত্নাদির বলা কথাগুলোই আমি কিছুতেই বুঝতে পারছি না যে বিষয়টাই রত্নাদি খুশি নাকি বিরক্ত। আমি বললাম, নির্দেশ মানে? রত্নাদি বিরক্ত মাখা মুখে বললেন, আরে এটা হবে ওটা হবে, এইসবের আদেশ। কেমন অচেনা লাগছে রত্নাদিকে। 5 জন লোক থাকলে 5 জন বক্তব্য তো রাখবেই, তাই বলে বিরক্ত হওয়ার কারণ দেখতে পাচ্ছি না। আর রত্নাদি মানুষটাও সেই রকম না যে বিরক্ত হবে। খুব চিন্তায় আছি জানিস। হঠাৎ বললেন রত্নাদি। গলাটা একটু নামিয়েই বললেন। আমিও আরেকটু আন্তরিক হয়ে বললাম, কি হয়েছে গো? রত্নাদির চোখটা ছলছল করছে। মেয়েটা জেদের সাথে আর পাচ্ছি না রে, একদম বাবার মতো হয়েছে। বলেই হাতের পাতা ঘুরিয়ে চোখটা মুছে নিলেন। আমি একটু ভয়ই পেয়ে গেলাম। রত্নাদির মেয়ের জেদ, কি ভালো মেয়ে পম। রেজাল্টটা ভালো মেয়ের পরিচয় নয়, কিন্তু সব দিক থেকেই মেয়েটা বড্ড ভালো। এত বোঝে মাকে, সেই মেয়ের জন্য দিদি চোখে জল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি করেছে গো? রত্নাদি এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। ওর বড় কাকা আর ছোট কাকা দুজনেই চাই কন্যাদান করতে। দুজনের কারোরই মেয়ে নেই।
এরকম শুভকার্যের সুযোগ কেউ নষ্ট করতে চাইছে না। বলে একটু থামলেন রত্নাদি। তা তোর মেয়ে কোন কাকাকে চাইছে? পাশে শর্মিলা দিয়ে ততক্ষণে রত্নাদির আলোচনায় কান দিয়েছেন বলে প্রশ্নটা করার সুযোগ পেয়েছেন। রত্নাদি দীর্ঘশ্বাস ফেললে বললেন, কোনো কাকাকেই না, ও চায় ওর মা কন্যাদান করবে। বলেই মাথা নিচু করলেন রত্নাদি। মনে হয় মেয়ের কথায় মরমে মরে যাচ্ছেন। এই আবার কি অলক্ষণী কথা! ছি ছি, বললেন শর্মিলাদি। ওনার কথায় রত্নাদি যেন মাটিতে মিশে যাচ্ছেন প্রায়। মেয়ে দোষ ঢাকার জন্য বললেন, কি করি বলো তো, এই কাকা মামা কেউই তো খুব কাছের হয়ে উঠতে পারেনি মেয়েটার। যোগাযোগ বলতে নেমন্তন্ন বা পুজো এইসবে দেখা সাক্ষাৎ, আর বড্ড মুখচোরা মেয়ে আমার। বলেই নাক টানলেন রত্নাদি। তোর দেওরা কি বলছে, আর মেয়ে শ্বশুরবাড়ি? শর্মিলাদি জিজ্ঞেস করায় রত্নাদি বললেন, জামাই রাজি, কিন্তু ওর মা বাবা এখনো জানেন না। আমার দেওদেরও বলিনি। তুমি কি চাইছো রত্নাদি? সরাসরি জিজ্ঞেস করলাম আমি। রত্নাদি একটু ভেবে বললেন, যদি জিজ্ঞেস করিস বলবো মাত্র 7 দিনের মেয়েকে একা বুকে আগলে মানুষ করেছি তো। পটি পরিষ্কার থেকে আধো কথা, সেখান থেকে শব্দ বলানো, খেতে শেখানো। জানিস, কিছুতেই মেয়েটা আমার বিয়ার ডি বুঝতে পারতো না। মনে আছে, ডগের জায়গায় বক লিখে আসতো। বলে খিলখিল করে হাসছেন রত্নাদি, চোখে তখনও জল। সকালে উঠতে পারতো না আমার মেয়েটা, রাত জেগে পড়তো। কত রাত জেগেছি। তারপর ঘুম চোখেই পরের দিন স্কুল। যখন চাকরি পেল, সেই দিনটা কতক্ষণ মা মেয়ে দুজনকে জড়িয়ে কাঁদলাম। বসেছিলাম ওভাবে প্রায় ঘন্টাখানেক। সেই মেয়েকে যদি দিতেই হয়, সেটা আমিই করব। আমার সামনেই মেয়ে সিঁদুর পরবে, 7 পাকে বাধা পরে ঘুরবে, আমিও তুই দুজনকে ঘোরাবো। বলে মাকে নাকি বিয়েই দেখতে নেই। বল দেখি তোরা, আমার চেয়ে ভালো কেউ চাইতে পারে পমের? ওর কাকারা তো ভালো একটা কাজ করবে বলে করবে, কিন্তু আমি। আবার থামলেন রত্নাদি, গলা শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে জল বের করে খেয়ে বললেন, আমি প্রতিটা মন্ত্র মন থেকে পাঠ করব, ওদের মঙ্গল কামনা করব। কাকারাও করতো হয়তো। আমি বললাম, হয়তো করতো, কিন্তু ঠিক কতটা করতো রত্নাদি? ওরা দূর থেকে পমের বড় হওয়া দেখেছে, ওদের বাড়ির মেয়ের সাফল্যে খুশি হয়েছে, কিন্তু লড়াইটা দেখেনি বা করতেও হয়নি। সুতরাং লোকের ভাবনা ছাড়ো রত্নাদি। মেয়ে জামাই যখন রাজি, বসে যাও তুমি। নিজের হাতের মেয়েকে তুলে দাও ওর বরের হাতে। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি দৃশ্যটা। গর্বে মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে, ইস, যদি পমের মতো আমারও সাহস থাকতো, আজ আমার মাও আমার কন্যাদান করতো। একটাবার মা আসেনি সামনে সেদিন, অথচ বাবা মারা যাওয়ার পর ওই মানুষটা ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারিনি। মা, সে কি ভেবেছিল নিজের কথা? 33 বছরের মহিলা সকাল ছেড়ে লেগে গিয়েছিল 2 বোনকে নিয়ে। ব্যবসা, মেয়েদের পড়াশুনো, কত রাত মাকে জেগে থাকতে দেখেছিলাম। অথচ সেই মানুষটাকে একবারও বিয়ের মণ্ডপে আসতে দেওয়া হয়নি। হয়নি কখনো বলে যে এখনো হবে না, এমন এমন তো নয়। আমি নাই পারতে পারি, কিন্তু পম তো পেরেছে। অমন নিয়মগুলি বা তাসের ঘরের মতো ভেঙে যাক। রত্নাদি, তুমি কন্যাদান করো প্লিজ, বললাম আমি। পাশে শর্মিলাদির মুখে নিয়ম ভাঙার রাগ আর বিতৃষ্ণা, মুখটা কালো। অনিন্দিতা, মেয়েটা যদি কোনো ক্ষতি হয়? রত্নাদি বলতেই আমি বললাম, তোমার কন্যাদান কে করেছিল? রতনদি বুঝে গেছেন কি বলতে চাইছি আমি। হেসে বলল, সব নিয়ম মেনে বিয়ে হয়েছিল রে আমার, কিন্তু কি হলো বল? আমি বললাম, 5 আঙুলের কপাল কেউ নিতে পারবে না, বরং কিছু ফাড়া থাকলে তোমার শুভকামনায় সব কেটে যাবে। দেখো, সব ভালো হবে। রত্নাদি হয়তো একটা শুধু হ্যাঁর অপেক্ষাই ছিল। সে যে কেউই হোক, হয়তো লোকে ছিছি করবে, সমাজ বাজে কথা বলবে, হয়তো আমারও পাপ হতে পারে, কিন্তু এরকম বোকা বোকা পাপ গায়ে লাগবে না, আমি জানি। আমি চোখের সামনে দেখছি বিয়ের মঞ্চ, তাতে পাত্রের হাতে পাত্রীর হাত, সেটা উঠিয়ে দিচ্ছেন মা। কি শান্ত লাগছে মার মেয়ের মুখটা। কিন্তু আমি কেন পমকে আর রত্নাদিকে দেখতে পাচ্ছি না? কেন বারবার মার আমার মুখ মনে পড়ছে? অনেক বড় ভুল করেছি, কিন্তু পমের পাশে থাকবো। ট্রেন দাঁড়ালো শিয়ালদায়। ট্রেন থেকে নামতে নামতে বললাম,
দিদি, বিয়ের দিন সকাল থেকে থাকবো, নিজের চোখে দেখবো তোমার ব্যস্ততা।